আপার প্রাইমারি টেট শিক্ষকতার একটি নতুন দিগন্ত। এই আপার প্রাইমারি টেটে রয়েছে একদিকে যেরকম বাংলা, ইংলিশ, সিডিপি এবং রয়েছে নিজের নিজের বিষয়, অর্থাৎ বিভিন্ন বিষয়ের সমাহারে এই পরীক্ষার স্ট্র্যাটেজি ঠিক কি হলে 110-এর ওপর স্কোর করা যায়, সেই নিয়েই থাকবে আজকের এই ভিডিও। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসসিসিআই। আপনারা প্রত্যেকেই জানেন যে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে আর্টস এবং সায়েন্সের বিভাগের জন্য আলাদা আলাদা প্রশ্নপত্র হয়। আমরা প্রথমে দেখে নেব যে এই দুই ক্ষেত্রে ঠিক এক্সামটা কিভাবে হয়। প্রথমেই বলি যে দু ক্ষেত্রেই কিছুটা কমন পোর্শন থাকে, যেখানে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ কিনা প্রথম ভাষা সেটা বাংলা বা ইংলিশ হতে পারে, আবার আছে ল্যাঙ্গুয়েজ 2 যেটাও কিন্তু বাংলা বা ইংলিশ হতে পারে। এই তিনটি বিভাগ কিন্তু দু ক্ষেত্রেই হচ্ছে কমন একটা জায়গা। এবার যারা আর্টস নিয়ে পড়ছেন তারা সোশ্যাল স্টাডিজের জন্য পড়বেন, এবং যারা সায়েন্স নিয়ে পড়বেন তাদের হচ্ছে সায়েন্স এবং ম্যাথ বিভাগ। সব মিলিয়ে প্রত্যেককেই 150টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। এবার আসি যে কিভাবে পড়াশোনা করব এই পুরো বিষয়গুলোকে আয়ত্ত করতে। প্রথমেই যেটা বলতে হয় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার আমরা জানি, আমরা বিভিন্ন পরীক্ষা দিতে গিয়ে ছোটখাটো কনসেপ্ট যে একেবারে সুন্দরভাবে ক্লিয়ার না থাকলে এমসিকিউজ এর উত্তর দিতে অসুবিধা হয়, সেটা আমরা খুব ভালো করেই জানি। সুতরাং আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করব কিভাবে সেটা এখানে দেখব। একদম প্রথম বা ইনিশিয়াল স্টেজে দুটো বিষয়ের কথা আমি ভীষণভাবে জোর দেব, সেটা হচ্ছে যে আপার প্রাইমারি টেট দিতে গেলে আপনি ক্লাস 5 বা 6 থেকে 8 পর্যন্ত যা পাঠ্যপুস্তক আছে সেইটা কিন্তু আপনাকে খুব ভালো করে দেখতে হবে। আর যদি আপনি সিটেট দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এনসিইআরটি টেক্সট বই একেবারে লাইন ধরে যদি আপনার পড়া থাকে, তাহলে কিন্তু আপনি এই রেসের ময়দানে অনেকটা এগিয়ে থাকছেন, এবং এক্ষেত্রে আপনার কনসেপ্টও কিন্তু ক্লিয়ার হতে সাহায্য করবে। এবার চলে আসি গ্রামারের ক্ষেত্রে, কারণ আপনারা দেখেছেন যে বাংলা এবং ইংরাজি দুটো ভাষার যে আলাদা আলাদা করে 30 নম্বরের 30 করে প্রশ্নপত্র থাকছে, সেখানে গ্রামার ভীষণভাবে প্রাধান্য পায়। তো সেক্ষেত্রে দুটি বিষয়ের ক্ষেত্রেই বাংলা এবং ইংলিশ গ্রামারের কনসেপ্টও কিন্তু আমরা ভালো করে রাখবো, তার সঙ্গে থাকবে কিন্তু প্রচুর প্রচুর প্র্যাকটিস। কারণ গ্রামারের সাবলীল হওয়ার জন্য প্র্যাকটিসটা হচ্ছে ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। তাই আপনার টাইম টেবিলে বাংলা এবং ইংলিশ গ্রামারের জন্য কিন্তু আলাদা করে কিছুটা টাইম আলাদা করে রাখবেন। এবার চলে আসি পেডাগজি। পেডাগজিটা নিয়ে অনেকের ভয় থাকে। আবার আমি বলবো যে আপনারা যারা আপার প্রাইমারি টেট দিচ্ছেন তারা নয় বিএড করে আসছেন, নয় ডিএলএড করে আসছেন। তো সেক্ষেত্রে আপনাদের সেই পড়াশোনাগুলো কিন্তু এখানে ভীষণভাবে কাজে লাগবে, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে অ্যাপ্লিকেশন। আমরা যেটা শিখেছি বিএড করতে গিয়ে বা ডিএলএড করতে গিয়ে, সেটার অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে কাজে লাগে। তো এখানে বিভিন্ন ধরনের আমরা যে তত্ত্বগুলো পড়েছিলাম, যেরকম কোহেলবার্গ, ভাইগস্কি, পিয়াজের থিওরি, এই ধরনের যে থিওরি পড়েছিলাম, সেই থিওরি বেস লার্নিং, ক্লাসরুম ওরিয়েন্টেড, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আমরা পড়েছিলাম, সেখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। এবং এক্ষেত্রে আপনাকে প্রতিদিন একেবারে সুন্দর 1 ঘন্টা কিন্তু সিডিপির জন্য দিতে হবে, এবং অ্যাপ্লিকেশনের দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হচ্ছে। এবার চলে আসি পিওয়াইকিউ সলভিং। পিওয়াইকিউ সলভিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এখানেও আপনাকে কিন্তু টেট এবং সিটেটের বিগত বছরের প্রশ্নগুলোকে জোগাড় করতে হবে, এবং সেখানে শুধু জোগাড় করে সলভ করলে হবে না, সঠিক অ্যানালিসিসের মধ্য দিয়ে কিন্তু আপনার পুরো প্রশ্নপত্রটা একেবারে নখদর্পণে রাখতে হবে। এবার চলে আসি, আপনি টেক্সট বই পড়ছেন, আপনি বিভিন্ন টপিক ধরে ধরে পড়ছেন, কনসেপ্ট ক্লিয়ার করছেন, তার সাথে এমসিকিউ দেখলেন পিওয়াইকিউ এর ভিত্তিতে। এবার আপনার আরো এর সাথে একটা গুরুত্বপূর্ণ কাজ অ্যাড করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে মাইক্রো নোটস তৈরি করা। এটা খুব কাজে দেয়। হ্যাঁ, যে কোনো বই থেকেই আপনি যখন কিছু পড়ছেন না কেন, তখন সেখান থেকে আপনি যে বিষয়গুলোকে আপনার ইম্পর্টেন্ট মনে হলো বা আপনার স্মৃতিতে নতুন করে সংযোজিত হলো, সেই অংশগুলো কিন্তু একটা মাইক্রো নোটস আপনি তৈরি করবেন, এবং সেই খাতাটাও কিন্তু আপনি ডেইলি মেনটেন করবেন। এটা
এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যে কোনো অ্যাপ্লিকেশন বেসড টপিকের ক্ষেত্রে আপনাকে কিন্তু আগে কি হয়েছিল, পরে কি হয়েছিল, তার প্রভাব কি হলো, এই ধরনের বিষয়গুলো সম্পর্কে কিন্তু একটা সম্যক ধারণা রাখতে হবে। কারণ আমি যদি সিটেটের প্রশ্নপত্র দেখি, সেখানে কিন্তু প্রশ্নের অপশন এবং এক একটা কার্যকারণ এবং তার প্রভাব, সে থেকে কিন্তু বেশ কিছু প্রশ্নপত্র দেখা যায়। তাই সেই বিষয়টাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে। এবার বলবো যে এক লাইনের শর্ট নোটস বানানো এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। কনসেপ্ট, শুধু কনসেপ্ট 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 এটা তো থাকবেই, অলওয়েজ কনসেপ্ট থাকবে, তার সাথে সাথে শর্ট নোট মানে বিভিন্ন ধরনের যে ছোট 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 বিষয় যেগুলো আমাদেরকে মুখস্থই করতে হয় এবং তার জন্য বারে বারে পড়তে হয়। হ্যাঁ, ইংলিশের ক্ষেত্রে যেরকম বানান, হ্যাঁ, ইলিউশন হয়ে যায়, তাই বিভিন্ন রকমের বানান, ব্যাকরণের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম কানুন সূত্র, সেগুলো যেরকম বারে বারে কিন্তু আপনাকে দেখতে হবে এবং ওয়ান লাইনার হিসেবে সেটাকে কিন্তু আপনাকে রেডি রাখতে হবে। এবার আসি সিডিপিতে নাম্বার তোলার ক্ষেত্রে আপনার মাইন্ড সেটআপটা কি হবে। সিডিপি আপনাদের প্রত্যেকের পড়া অংশ, আপার প্রাইমারির জন্য আবার নতুন করে আপনারা ভালো করে পড়ছেন, সুতরাং এই অংশ থেকে কিন্তু ছক্কা হাঁকাতে হবে। অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে 30-এর মধ্যে অন্তত 25, 26, 27 এরকম যদি আপনি 27টা যদি আপনি প্রশ্নের উত্তর ঠিক করে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা ভীষণ কাজে দেবে। তাই সিডিপি 30টি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখানে আপনি চেষ্টা করবেন সবচেয়ে বেশি নাম্বার, একেবারে ছাঁকা নম্বর তুলে নেওয়ার জন্য। এবার আসি পরবর্তী অংশে, অর্থাৎ কিনা বোধ পরীক্ষণ হিসেবে যে সমস্ত কোশ্চেনগুলো থাকে, যেরকম বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে আনসিন প্যাসেজ, হ্যাঁ, সেখান থেকে যে প্রশ্নগুলো থাকে সেটা অবশ্যই আমরা মিস করব না। অর্থাৎ সেই প্যাসেজ ঠিকঠাকভাবে পড়ে তার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এবার আসি যে প্যাসেজ সলভ তো হলো, এবার আসি আমরা প্র্যাকটিস। এই প্যাসেজ কি প্র্যাকটিস করতে হয়? হ্যাঁ, প্যাসেজ কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এমন অনেক প্যাসেজ থাকে যেখানে সরাসরি কিন্তু উত্তর থাকবে না, সেটা বাংলাই হোক বা ইংলিশ। তো সেক্ষেত্রে প্রচুর প্রচুর অনুশীলন বা কোনো চেনা ঘটনা যদি প্যাসেজের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু আপনার উত্তর করতে ভীষণ রকমভাবে সুবিধে হবে। তাই এই প্র্যাকটিসটা কিন্তু আপনার ডেইলি রুটিনের মধ্যে অবশ্যই ইনক্লুড করবেন। এবার আসি যে কোন দিন কতটা এবং কিভাবে পড়ব। সেক্ষেত্রে আপনি একেবারে নিয়ম করে সোম থেকে শুক্র, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 5 দিন আপনি কিন্তু বিষয় পড়ছেন, বিভিন্ন টপিক পড়ছেন, বিভিন্ন বিষয় পড়ছেন। কিন্তু শনিবার এবং রবিবার এই দুটো দিনকে আপনি রেখে দেবেন সেই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপনি যা যা পড়েছেন সেই অংশটাকে রিভিশন করার জন্য। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনি যদি প্রত্যেক দিনই পড়ে যান এবং সেটার যদি কোনো রিভিশন না থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে সেগুলো স্মৃতি থেকে ম্লান হয়ে যেতে থাকবে। তাই তার আগেই আমরা কি করব, রিভিশন প্রসেসটাকেও কিন্তু আমাদের রুটিনে রাখবো। এবার চলে আসি যে একটু আগেই আমি পিওয়াইকিউ এর কথা বলছিলাম। হ্যাঁ, পিওয়াইকিউ এর ক্ষেত্রে পিওয়াইকিউ যেরকম আমরা দেখব, যত বেশি পিওয়াইকিউ দেখার সুযোগ পাবো সেটা তো অবশ্যই ভালো। তার সাথে যে 4টে অপশন রয়েছে প্রতিটি প্রশ্নের সাথে সাথে, সেই 4টে অপশনকে একেবারে সেখান থেকে যা যা হতে পারে, সেই ক্লু থেকে যা যা দিকে যেতে পারে ঘটনা, হ্যাঁ, সেই সমস্ত কিছু আমরা পড়ার চেষ্টা করব। অ্যাজ এ এক্সাম্পল একটা প্রশ্ন আমি যদি বলি যে অর্থশাস্ত্রের রচয়িতা কে, আমরা জানি কৌটিল্য অপশনে আছে, তার সাথে হয়তো রয়েছে যে আপনার জয়দেব, তারপরে রয়েছে আপনার সন্ধ্যাকর নন্দী এবং আরো অনেকের নাম দেওয়া আছে। ঠিক আছে, আপনি কিন্তু জানেন যে কৌটিল্যের লেখা হচ্ছে অর্থশাস্ত্র, অর্থাৎ কিনা কৌটিল্য আমি উত্তর পেয়ে গেছি, কিন্তু বাকি 3টে যে অপশন রয়ে গেল, যে লেখকের নামগুলো রয়ে গেল, তাদের বই কি কি ছিল, তারা কোন সময়ে বই লিখেছেন, বা এই অর্থশাস্ত্র এই বইটার বিষয়বস্তু কি, এটা কোন সময় লেখা হয়েছিল, কি ভাষায় লেখা হয়েছিল, এই সমস্ত কিছু তথ্য মানে একটা
কোশ্চেন মানে আপনার কাছে কিন্তু অফুরন্ত তথ্য জোগাড় করার একটা রসদ। সেই জায়গায় কিন্তু আপনাকে নিজেকে নিয়ে যেতে হবে, সেই মতো করে অ্যানালিসিস করতে হবে পিওয়াইকিউ, সেটা সিটেট হোক, ডাব্লিউবি টেট হোক, আর যা কিছু। এবার চলে আসি যে অপশন এলিমিনেশন পদ্ধতি। আমরা যখন উত্তর করছি, এই যে 150টা প্রশ্নের উত্তর দিচ্ছি অপশন দেখে দেখে, সেক্ষেত্রে সবই তো আমার কনসেপ্টে কমনে চলে আসবে এমন তো হয় না। অনেক ক্ষেত্রেই হয় এলিমিনেশন প্রসেসে যেতে হয়, আপনার কনসেপ্টকে কাজে লাগাতে হয়। তাই যে প্রশ্নগুলো আপনার কাছে আননোন লাগছে সেগুলোর ক্ষেত্রে আপনি সমস্ত রকম প্রসেস অ্যাপ্লাই করবেন। তার মধ্যে রয়েছে অবশ্যই আপনার কনসেপ্ট, অবশ্যই হচ্ছে এলিমিনেশন পদ্ধতি, অপশন এলিমিনেশন পদ্ধতি, এবং তার সাথে হচ্ছে তাৎক্ষণিক বিচার বুদ্ধি। সবটা মিলিয়ে কিন্তু আপনাকে উত্তরগুলোকে দিয়ে আসার চেষ্টা করতে হবে। এবার আসি যে প্রত্যেক দিনে আপনি নিজের সাবজেক্ট, কারণ এই যে তিনটে বিষয় আমরা যখন পড়ে ফেললাম, সিডিপি, বাংলা, ইংলিশ পড়ে ফেললাম, যেটা আমি সায়েন্স বিভাগ থেকেই হই বা আর্টস বিভাগ থেকেই হই, এই তিনটে বিষয় কিভাবে পড়বো আমরা মোটামুটি জানলাম। এবার আসছি নিজের সাবজেক্ট। যদি সোশ্যাল স্টাডি আপনার হয় বিভাগ, তাহলে সেক্ষেত্রে আপনাকে ইতিহাস, ভূগোল এবং পলিটি পড়তে হচ্ছে। ইতিহাস, ভূগোল, পলিটির এগুলোর মধ্যে যে কোনো একটা হয়তো আপনার নিজের সাবজেক্ট, বা আপনি যদি বাংলা অনার্স হয়ে থাকেন তাহলে আপনি পাশে কিন্তু ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স হয়তো বা পড়েছেন। যেটা পড়েননি সেটাকেও পড়ে নিতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। তো এই যে তিনটে বিষয়, তার মধ্যে যদি একটা আপনার নিজের বিষয় হয়ে থাকে তাহলে তো ভীষণভাবে আপনি এগিয়ে রইলেন এই প্রতিযোগিতার ময়দানে। আর যদি তিনটেই আপনার কাছে নতুন হয় তাহলে তো আপনাকে আলাদা করে যত্ন করে প্রতিটি সাবজেক্টে টাইম দিতেই হচ্ছে। যেহেতু এটা টেটের পরীক্ষা, তাই একেবারে ডিরেক্ট প্রশ্ন কিন্তু থাকবে এরকম আশা করাটা বৃথা। আমি শুধুমাত্র কোনো প্র্যাকটিস সেটের বই সেখান থেকে পরপর পরপর এমসিকিউ পড়ে টেট দিতে গেলাম, এরকম ভাবনাটা প্রথম দিন থেকে বাদ দিয়ে দিলেই ভালো হয়। তো সেক্ষেত্রে বিষয়ের গভীরে যাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে সময় দিতে হবে এবং করতে হবে ওয়ান লাইনারের সাথে সাথে বেশ কিছু কনসেপচুয়াল জায়গা। যদি আপনি ভূগোলের ছাত্রী হয়ে থাকেন বা ছাত্র হয়ে থাকেন, সেক্ষেত্রে হয়তো ইতিহাসের অনেক কিছু ফ্যাক্ট আপনার কাছে ক্লিয়ার নেই, আপনি কিন্তু চেষ্টা করুন সেগুলো ক্লিয়ার করে নিতে। আবার যারা ইতিহাসের ছাত্রছাত্রী তাদের হয়তো ভূগোলের বেশ কিছু বিষয় ক্লিয়ার নয়, সেগুলো কিন্তু আপনাকে আলাদা আলাদা করে সাবজেক্টগুলোকে যত্ন করে দেখতে হবে। আর পলিটি হচ্ছে একেবারেই কনসেপচুয়াল বেস একটা জিনিস। পুরো সিলেবাসটা খুব ভালো করে পড়ে নিন, বুঝে নিন, দেখুন, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করে আপনি উত্তর দিতে পারবেন। আর সায়েন্সের ক্ষেত্রে অবশ্যই ম্যাথ এবং যে সায়েন্সের থেকে যে প্রশ্নগুলো থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে প্রথমে সিলেবাস খুব ভালো করে দেখে নেওয়া এবং নিয়মিত অঙ্ক প্র্যাকটিস করা, সেটা তো একেবারেই ভীষণভাবে রাখতে হবে আপনার রুটিনের মধ্যে। সিডিপির ক্ষেত্রে থিওরি বোঝা এবং প্র্যাকটিস করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ কিনা, যখন আমি ভাইগস্কি পড়ছি বা থর্নডাইক পড়ছি, আমি থিওরিটা খুব ভালো করে বুঝেছি কিন্তু সেখান থেকে কিছু এমসিকিউ করলাম না, তাহলে কিন্তু ওই টাইমে গিয়ে যখন বড় বড় অপশন থাকবে তখন কিন্তু আমার সঠিক অপশনটা বেছে নিতে ভুল হয়ে যেতে পারে। কারণ খুব ছোট ছোট কিছু বিষয় থাকে, একটু এদিক থেকে ওদিক হলে উত্তরগুলো আলাদা হয়ে যায়। এবং যেহেতু সিডিপিটা এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ টেটের ক্ষেত্রে, আপনারা কিন্তু বারে বারে বলছি থিওরি খুব ভালো করে বুঝবেন এবং সেটাকে অ্যাপ্লাই করার জন্য প্রচুর প্রচুর এমসিকিউ করার দিকে মনোযোগ দেবেন। আচ্ছা, এবার চলে আসি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি আপনি আজকে বাংলা পড়ছেন তাহলে পরের দিন অবশ্যই কিন্তু আপনি ইংলিশ পড়বেন। এইভাবে কিন্তু আপনার রুটিনটা অল্টারনেটিভ ওয়েতে যাবে। এবং বলা হচ্ছে যে প্রত্যেক দিনে পড়ার শেষে, সারা দিন পড়ার শেষে অন্তত 30টা এমসিকিউ অবশ্যই প্র্যাকটিস করুন। হ্যাঁ, সেটা আপনারা হয়তো রুটিনে আজকে পুরোটা সিডিপিই ছিল, তো সিডিপি থেকেই করতে হবে এমন কোনো কথা নেই। আপনি গত দিনে যে বাংলা বা ইংলিশ পড়েছেন বা পলিটি পড়েছেন সেখান থেকেও আপনি প্রশ্নপত্র সলভ করতে পারেন। মোদ্দা কথা হলো প্রত্যেক দিন এমসিকিউটা যেন প্র্যাকটিসের তালিকায় থাকে, অন্তত 30টা, তার বেশি হলে তো খুবই ভালো, অন্তত 30টা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করার দিকে জোর দিতে হবে।
তো এইভাবে যদি আপার প্রাইমারির ক্ষেত্রে আমরা প্রথম থেকে নিজেদেরকে ভীষণভাবে একনিষ্ঠভাবে এই পরীক্ষাটার জন্য রেডি করার প্রয়াস খুঁজতে থাকি, তাহলে কিন্তু এইভাবে আপনাদেরকে এগোতে ভীষণভাবে সাহায্য করবে। আপনারা যদি ইতিমধ্যেই পড়াশোনা শুরু করে দিয়ে থাকেন এবং যদি আপনাদের ডেইলি রুটিন তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এবং এই ডেইলি রুটিনটা আপনারা কতটা ফলো করতে পারছেন বা কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।